আচ্ছা, গতকালের ক্লাসে আমরা প্যারাগ্রাফের সবগুলো শর্ট কোশ্চেন শেষ করেছি এবং আজকে আমরা ইসের সবগুলা শর্ট কোশ্চেন পড়ার চেষ্টা করব। তো দেখো, আমরা সময় নষ্ট না করে পড়তে শুরু করি এবং কোনো জায়গাতে যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে প্রশ্ন করবা। ওকে, দেখো তাহলে প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন হচ্ছে, হাউ ইজ অ্যান এক্সপোজিটরি এসে ডিফারেন্ট ফ্রম ন্যারেটিভ ওয়ান? এক্সপোজিটরি এবং ন্যারেটিভ ইসের মধ্যে কি কি ডিফারেন্স আছে, দুইটার মধ্যে কি কি পার্থক্য আছে, সেগুলো নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। দেখো, an expository essay and a narrative essay are two different type of essays. They differ in their purpose, style and presentation. হ্যাঁ, তাদের দুইটারই লেখার উদ্দেশ্য ভিন্ন, দুইটারই লেখার যে টেকনিক স্টাইল এটা ভিন্ন এবং দুইটারই তুমি যেভাবে প্রেজেন্ট করবা, তুমি এক্সপোজিটরি ইসেটা একভাবে প্রেজেন্ট করবা এবং তুমি ন্যারেটিভ ইসেও ঠিক তার মানে দুইটারই প্রেজেন্টেশনটা ভিন্ন রকম হবে এক কথায়। তো দেখো, an expository essay is written to explain or inform the reader about a topic. The word expository means explain. In this type of essay, the writer presents fact, idea, and information in a clear and organized way. So, in this kind of essay, you are given a particular topic. তোমাকে একটা টপিক দেওয়া হবে, যেরকম মনে করো কোনো তোমাকে পলিউশন একটা টপিক দেওয়া হলো। তো এই টপিককে তোমাকে এক্সপ্লেইন করতে হবে যে এই টপিকের মধ্যে কি কি আছে, এগুলোকে তুমি বিভিন্ন ফ্যাক্ট দ্বারা, হ্যাঁ, বিভিন্ন থিসিস দ্বারা, বিভিন্ন তোমার আইডিওলজি দ্বারা, বিভিন্ন ইনফরমেশন দ্বারা এটাকে একটা অর্গানাইজড ওয়েতে তোমাকে প্রেজেন্ট করতে হবে। So that's why it is saying that in this type of essay the writer presents fact, ideas and information in a very clear and organized way. Okay, the purpose is to make the reader understand a subject better. দাদা সাউন্ড সমস্যা। সাউন্ড সমস্যা? জি দাদা, অনেক একেবারে লো। কেন বুঝলাম না। দাদা সাউন্ড তো ঠিকই আছে। জি দাদা ঠিক আছে। তাহলে মনে হয় তোমার একটু সমস্যা ছিল। ওকে, কইছিলাম অর্গানাইজড ওয়ে। দ্য পারপাস ইজ টু মেক দ্য রিডার আন্ডারস্ট্যান্ড এ সাবজেক্ট বেটার, মানে একটা টপিক তোমাকে দেওয়া হবে, ওই টপিকটাকে তোমাকে বিভিন্ন রকম তোমার আইডিওলজি, বিভিন্ন ইনফরমেশান, বিভিন্ন থিসিস, হ্যাঁ, সব কিছু দিয়ে ওই টপিকটা যেন তোমার রিডার খুব ভালোভাবে বুঝতে পারে, হ্যাঁ, ওইটা সম্বন্ধে তার যেন একটা ক্লিয়ার কাট কনসেপ্ট আসে, এটা হচ্ছে তোমার টার্গেট। দ্য রাইটার ডাজন্ট টেল এ স্টোরি অর শেয়ার পার্সোনাল ফিলিংস। তো এই ধরনের ইসেগুলাতে তুমি কিন্তু কোনো গল্প বলবা না, ঠিক আছে? এ ধরনের গল্পগুলাতে তুমি কোনো গল্প বলবা না, অথবা তোমার যে পার্সোনাল কোনো ফিলিংস তুমি এখানে বলবা না, জাস্ট তোমাকে ফ্যাক্ট বেসড কথাবার্তাগুলো এই ধরনের ইসেতে তোমাকে বলতে হবে। ইনস্টেড দ্য রাইটার এক্সপ্লেইনস দ্য টপিক লজিক্যালি উইথ এক্সাম্পলস, ফ্যাক্ট অ্যান্ড রিজন। তার বদলে তুমি কি করবা? তুমি তোমার পার্সোনাল ফিলিং বলবা না, তুমি কোনো গল্প বলবা না, তার চেয়ে তুমি যে কথাগুলো বলবা অবশ্যই সেগুলো লজিক্যাল হতে হবে এবং লজিক্যাল হওয়ার সাথে সাথে তুমি ওই ইসেটা যখন লিখবা তোমাকে এক্সাম্পল দিতে হবে, তোমাকে বিভিন্ন ফ্যাক্ট এখানে তুলে ধরতে হবে এবং বিভিন্ন কারণ তোমার এখানে তুলে ধরতে হবে। যেমন দেখো, টপিকস লাইক এডুকেশন, তোমরা চিন্তা করো যখন তুমি এডুকেশন নিয়ে কোনো ইসে লিখবা তখন তুমি সেখানে কোন কোন ইনফরমেশানগুলো দেবে, অথবা পলিউশন, অথবা টেকনোলজি, অথবা দ্য ইম্পর্টেন্স অফ রিডিং আর ইউজুয়ালি রিটেন ইন এক্সপোজিটরি ইসে। তো এগুলাতে তুমি কি তোমার পার্সোনাল ফিলিংসগুলা, পার্সোনাল ভালো লাগা মন্দ লাগে এগুলোকে তুমি বলো? তুমি কি এখানে কোনো গল্প বলবা, নাকি তুমি জাস্ট ফ্যাক্ট বেসড যে কথাগুলা, হ্যাঁ, তোমার ইনফরমেশন বেসড কথাগুলা, তোমার থিসিস বেসড কথাগুলা, এগুলাই তো তুমি এই ধরনের প্যারাগ্রাফগুলোতে বলবা, তাই নয় কি? সো দিস ইজ কল্ড এক্সপোজিটরি ইসে। এরপর আমরা আসি ন্যারেটিভ ইসে। ন্যারেটিভ ইসে কি জিনিস?
A narrative essay, on the other hand, is written to tell a story or describe an experience. এখানে কিন্তু তোমাকে গল্প বলতে হবে অথবা তোমার একটা যে কোনো একটা অনুভূতি, তোমার এক্সপিরিয়েন্স, এটা তোমাকে ডেসক্রাইব করতে হবে। ইট মে be about a real event or an imaginary one. In narrative essay, the writer usually tells us what happened in a particular order. আচ্ছা, এবং তোমাকে যে ঘটনাটা তুমি বলছো এটা তুমি পার্সোনালি তুমি এক্সপিরিয়েন্স করতে পারো, তোমার সাথে ঘটেছে কোনো একটা জিনিস সেটা তুমি বলছো, অথবা তোমাকে একটা ঘটনা বলতে বলা হলো, তুমি সেটা কখনো এক্সপিরিয়েন্সই করো নাই, তোমাকে ইমাজিনেশন বেসড হয়ে তোমাকে এক্সপ্লেন করা লাগতে পারে। ওকে, তো এইখানে তুমি কি করবা, ইন ন্যারেটিভ ইসে দ্য রাইটার ইউজুয়ালি টেলস হোয়াট হ্যাপেন্ড ইন এ পার্টিকুলার অর্ডার। এবং পার্টিকুলার অর্ডার মানে কি, তোমার যেইভাবে ঘটনাটা ঘটেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক সেভাবেই তোমাকে একটা অর্ডার মেনটেন করে, একটা ধারা মেনটেন করে, হ্যাঁ, এক ক্রোনোলজিক্যাল ওয়েতে তোমাকে প্রেজেন্ট করতে হবে। ওকে, ইট হ্যাজ আ বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড। হ্যাঁ, এটা তো মনে হয় বুঝতে পারছি। The writer may use characters, setting and events to make the story interesting. এবং ওই ঘটনাটা বলার জন্য তোমার যদি প্রয়োজন, তুমি যদি ভাবো যে হ্যাঁ ইট ইজ ইম্পর্টেন্ট, ইউ ক্যান ইউজ ক্যারেক্টার্স। তুমি কোথাও ঘুরতে গেছো, ওইখানে তোমার বন্ধু বান্ধব আছে, তুমি কোনো একটা ঘটনার কথা চিন্তা করো, তুমি একটা সেটিং নিজের মনে মনে চিন্তা করে নিলা যে হ্যাঁ আমি যে ঘুরতে গেছি, কোথায় ঘুরতে গেছি, আমি কক্সবাজার ঘুরতে গেছি, হ্যাঁ, অথবা আমি পাহাড়পুর ঘুরতে গেছি, হ্যাঁ, অথবা আমি সাজেক ঘুরতে গেছি। তুমি মনে মনে তোমার একটা সেটিং ধরে নিলা, অথবা এই ইভেন্টগুলো খুব সুন্দরভাবে মানে ঘটনাটা জানো এই ন্যারেটিভ প্যারাগ্রাফে ইউ হ্যাভ টু মেক দ্য প্যারাগ্রাফ ভেরি ইন্টারেস্টিং ফর ইউর রিডার। সো ফর মেকিং দ্য স্টোরি ইন্টারেস্টিং you can use character, you can imagine characters, you can make a very better setting, or you can use the for making the event very interesting. Okay, personal experiences are often included in this type of essays. For example, journey by train, memorable day or childhood experience can be written in narrative essay. তাহলে যেগুলাকে তোমাকে ডেসক্রাইব করে তোমাকে কোনো একটা রিয়েল ইভেন্টও হতে পারে, তোমার কোনো একটা ইমেজারি তুমি অথবা তোমার সাথে ঘটে নাই, তুমি সেটা ইমাজিন করে বলছো, এই যে এইগুলাই, এই যে আমরা ছোটতে যখন ট্রেন জার্নি যখন আমি করছি, হ্যাঁ, আমি মনে হয় ইন্টারমিডিয়েটে ওঠার পর প্রথম ট্রেনে চড়ছিলাম, কিন্তু ক্লাস 6 থেকে 10 পর্যন্ত কতবার যে জার্নি বাই ট্রেন যে লিখছে তার কোনো হিসাব নেই। কাজে আমি কি করছি, ইমাজিনেশন থেকে আমি লিখছি। তো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ন্যারেটিভ ইসে। ওকে, there are some clear differences between these two essays. The expository essay focuses on explaining a subject, তুমি একটা সাবজেক্টকে তুমি এক্সপ্লেইন করবা, while narrative essay focuses on telling an event or story. আবার narrative essay তুমি কি করবা, একটা ঘটনা অথবা একটা গল্পকে তুমি ডেসক্রাইব করবা। An expository essay uses facts and information, but a narrative essay uses event and experiences. As easy as that. The language of an expository essay is formal and direct. আচ্ছা, এটা একটা জিনিস যে এক্সপোজিটরি ইসের ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, ল্যাঙ্গুয়েজ হবে হচ্ছে ফর্মাল এবং ডিরেক্ট। এখানে কোনো মানে তোমার যেহেতু এখানে তুমি তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্সকে ঢুকাতে পারবা না, সেহেতু অবশ্যই এটার টোনটা অবশ্যই ফর্মাল হবে এবং ডিরেক্ট কথাবার্তা হবে, এখানে তেমন তোমার ইমাজিনেশন ঢোকানোর কোনো স্কোপ এখানে নাই। হোয়াইল এ ন্যারেটিভ ইসে মে বি মোর পার্সোনাল অ্যান্ড এক্সপ্রেসিভ। হ্যাঁ, এখানে তোমার দ্য টোন অফ এ ন্যারেটিভ ইসে ক্যান বি পার্সোনাল অ্যান্ড ইট উইল বি এক্সপ্রেসিভ। এখানে তুমি তোমার নিজের ভাব, নিজের ভঙ্গি, নিজের ইমাজিনেশন এগুলাকে তুমি এক্সপ্রেস করতে পারবা। ওকে, so an expository essay helps the reader learn about a topic, whereas narrative essay helps the reader understand and experience through storytelling. আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রশ্ন সহজ, খুবই সহজ। এরপর দেখো, ডিফাইন অ্যান অবজেক্টিভ ইসে, হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম এ সাবজেক্টিভ ওয়ান। এখন সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ইসের মধ্যে আমাদেরকে ডিফারেন্স বের করতে হবে। দেখো, an objective essay is an essay that presents information in a neutral and
factual way. In this type of essay, the writer does not express personal feelings, opinion and emotions. আচ্ছা, তাহলে অবজেক্টিভ ইসেটা কি জিনিস? আমরা হচ্ছে রিডিং স্কিলে পড়েছিলাম যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, দ্য পজিশন অফ দ্য রাইটার, রাইটারের পজিশন সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ, ওই জিনিসটা আমরা এখানে কাজে লাগাতে পারি। তাহলে অবজেক্টিভ ইসেতে কি হবে? অ্যান অবজেক্টিভ ইসে ইজ অ্যান ইসে দ্যাট প্রেজেন্টস দ্য ইনফরমেশন ইন এ নিউট্রাল অ্যান্ড ফ্যাকচুয়াল ওয়ে। এখানে তুমি যে ইনফরমেশানগুলো তুমি তুলে ধরবা এটা সবসময় নিউট্রাল হবে। নিউট্রাল মানে কি? তুমি কোনো পক্ষপাত করবা না, এবং ফ্যাকচুয়াল, এবং অল দ্য ইনফরমেশান হুইচ ইউ উইল প্রেজেন্ট উইল বি অ্যাকুরেটলি ফ্যাকচুয়াল। তুমি শুধুমাত্র তথ্য উপাত্তের উপর নির্ভর করে তোমার ইনফরমেশানগুলো তুমি দিবা। In this type of essay, the writer does not express পার্সোনাল ফিলিংস, ওপিনিয়ন অর ইমোশন। এবং এই ধরনের ইসেগুলাতে দ্য রাইটার অ্যালুভস হিমসেলফ, অ্যালুভ মানে বিচ্ছিন্ন রাখা, অ্যালুভ হিমসেলফ ফ্রম দ্য সাবজেক্ট ম্যাটার। এখানে সে ওই সাবজেক্ট ম্যাটারের সাথে নিজেকে কখনো জড়াবে না, নিজের ফিলিং, নিজের ইমোশন, নিজের ওপিনিয়ন, হ্যাঁ, নিজের ওপিনিয়ন মানে কি, নিজের যে মতামত, এগুলা সে কখনোই এক্সপ্রেস করবে না এখানে। দ্য রাইটার ফোকাসেস অন ফ্যাক্টস, এভিডেন্স অ্যান্ড রিয়াল ইনফরমেশন। সো দ্য রাইটার অনলি ফোকাসেস অন রিয়াল ফ্যাক্টস, রিয়াল এভিডেন্স অ্যান্ড ইনফরমেশন। The purpose of an objective essay is to inform the reader clearly and fairly. হ্যাঁ, সো হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যান অবজেক্টিভ ইসে? অবজেক্টিভ ইসের পারপাস কি? যেন আমার যে রিডারগুলো যারা থাকবে তারা যেন ওই পার্টিকুলার টপিকটা সম্বন্ধে ক্লিয়ারলি এবং ফেয়ার একটা ইনফরমেশান সে যেন পায়। ওকে, ইট ডিসকাসেস এ টপিক বেসড অন ট্রুথ, লজিক অ্যান্ড অবজারভেশন। Topics like science, history, education, social issues are often written objectively. ওকে, তো আশা করি অবজেক্টিভ ইসে কি জিনিস এটা আমরা বুঝতে পারলাম। এরপর দেখি, ইন অ্যান অবজেক্টিভ ইসে দ্য রাইটার ট্রাইস টু রিমেইন আনবায়াসড। পার্সোনাল লাইকস, ডিসলাইকস or emotions are not included. So here ও যেটা বললাম যে the writer always remain neutral and the discussion which will happen in a objective essay, হ্যাঁ, objective essay, the writer will aloof himself from his personal likes, personal dislikes and his emotions, and so all these kind of things will not be included in an objective essay. The writer presents the topic in a clear and logical manner so the reader can understand the facts. For example, if someone writes about causes of air pollution, they will explain the reason, effects and facts without adding personal views. তো এখানে তোমাকে যদি এয়ার পলিউশন সম্বন্ধে লিখতে বলা হয়, তুমি অবশ্যই সেখানে এয়ার পলিউশনের কারণ, এর ইফেক্ট, কেন এয়ার পলিউশন হয়, এগুলা তুমি বলবা, তোমার পার্সোনাল ভিউ তুমি এখানে বলবা না, ঠিক আছে? সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অবজেক্টিভ ইসে। সো নাও উই আর হেডিং টুয়ার্ডস সাবজেক্টিভ ওয়ান। So, a subjective essay, on the other hand, is based on the writer's personal feelings, opinions and experiences. তো এখানে আমরা অবজেক্টিভ ইস্যুতে কি দেখলাম, যে রাইটার তার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ফিলিংস, ব্যক্তিগত ইমোশন এগুলাকে দূরে সরায় রাখবে, কিন্তু এই সাবজেক্টিভ ইস্যুগুলোতে সে তার পার্সোনাল ফিলিং, পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল এক্সপিরিয়েন্স এগুলোকে সে প্রাধান্য দিবে। এগুলার উপর নির্ভর করেই কিন্তু সাবজেক্টিভ ইসেগুলো লেখা হবে। ইন দিস টাইপ অফ ইসে দ্য রাইটার ক্যান এক্সপ্রেস ইমোশনস, আইডিয়াস অ্যান্ড পার্সোনাল জাজমেন্ট। তো এখানে সে তার ব্যক্তিগত যে সকল মতামত, ব্যক্তিগত জাজমেন্ট এগুলাকে সে তুলে ধরবে। ইট রিফ্লেক্টস দ্য রাইটার্স অন পয়েন্ট অফ ভিউ। সাবজেক্টিভ রাইটিংস ইজ অফেন ইউজড হোয়েন দ্য রাইটার ওয়ান্টস টু শেয়ার থটস, বিলিভস or personal experiences. So when a subjective writings are written, যখন সে তার নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব বিশ্বাস, নিজস্ব এক্সপিরিয়েন্সগুলো সে প্রকাশ করতে যায়, তখন পার্টিকুলারলি সে সাবজেক্টিভ ইসেগুলো লেখে। হ্যাঁ, দ্য মেইন ডিফারেন্স বিটুইন অ্যান অবজেক্টিভ ইসে
অ্যান্ড এ সাবজেক্টিভ ইসে ইজ দ্য স্টাইল অফ প্রেজেন্টেশন। হ্যাঁ, মেইন ডিফারেন্স হচ্ছে কিভাবে এটা প্রেজেন্ট করা হয়। অ্যান্ড অবজেক্টিভ ইসে ইজ বেসড অন ফ্যাক্টস অ্যান্ড রিয়ালিটি, হোয়াইল এ সাবজেক্টিভ ওয়ান ইজ বেসড অন পার্সোনাল ওপিনিয়ন অ্যান্ড ফিলিং। অবজেক্টিভ ইসেগুলা সবসময় ফ্যাক্ট এবং রিয়ালিটির উপর বেসড করে হয়, এবং সাবজেক্ট ইসেগুলা বেসড হয় কিসের, যে তোমার পার্সোনাল ওপিনিয়ন এবং পার্সোনাল অনুভূতির উপরে। তোমার পার্সোনাল মতামত, পার্সোনাল অনুভূতির উপরে। অবজেক্টিভ রাইটিংস ইজ নিউট্রাল অ্যান্ড ফর্মাল, বাট সাবজেক্টিভ রাইটিং ইজ পার্সোনাল অ্যান্ড ইমোশনাল। So, an objective essay gives information about personal bias, without personal bias, whereas a subjective essay allows the writer to express personal thoughts and emotion. So, an objective essay, writer will allow himself from getting involvement, and in subjective one আমরা রাইটারের পার্সোনাল থট, পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল ইমোশন এগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো। ঠিক আছে, তো এরপরে আমরা আসি হোয়াট ইজ অ্যান এসে। এসে কি জিনিস? অ্যান এসে ইজ এ শর্ট পিস অফ, তোমরা কি বুঝতে পারছ? হ্যালো হ্যালো জি দাদা। বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি? যেগুলো পড়াচ্ছি কোনো কি ধোঁয়াশা ভাব থাকছে? ধোঁয়াশা থাকা যাবে না। আচ্ছা, এরপর আসি হোয়াট ইজ অ্যান এসে। অ্যান এসে ইজ এ শর্ট পিস অফ রাইটিং অন এ পার্টিকুলার সাবজেক্ট। ইট ইজ ইউজুয়ালি এ শর্ট নন ফিকশনাল প্রোজ কম্পোজিশন। আচ্ছা, নন ফিকশনাল কি জিনিস বলো তো দেখি? হোয়াট ইজ নন ফিকশনাল? এটা তো জানার কথা রে, এটা তো প্রশ্ন করার সাথে সাথে উত্তর দেওয়ার কথা, বন্দুকের গুলির মতো। Based on real writing and fact. বলা যায়। তাহলে ইট ইজ ইউজুয়ালি নন ফিকশনাল টাইপ অফ রাইটিং প্রোজ কম্পোজিশন। ইট ইজ এ পেপার অফ অ্যাবাউট 500 ওয়ার্ডস। এটা যে অ্যাকচুয়ালি যে 500 ওয়ার্ডই হতে হবে তা না, এর কম বেশিও যদি হয়ে যায় কোনো সমস্যা নেই। ইট ইজ এ পেপার অফ অ্যাবাউট 500 words that typically consist of an introductory paragraph, 2 or 4 supporting paragraph and a concluding paragraph। এবং এগুলোর মধ্যে কি থাকবে? একটা ইসের মধ্যে কি থাকবে? একটা ইসের মধ্যে একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ থাকবে, একটা 2 থেকে 4টা সাপোর্টিং প্যারাগ্রাফ থাকবে, কম বেশি হলেও কোনো সমস্যা নাই। 2 থেকে 4টা সাপোর্টিং প্যারাগ্রাফ থাকবে এবং শেষে একটা কনক্লুডিং প্যারাগ্রাফ থাকবে। ইট ডিলস উইথ, সাধারণত একটা এসে হচ্ছে একটা প্যারাগ্রাফের লার্জ ফর্ম। একটা প্যারাগ্রাফের যেরকম 3টা ইয়ে ছিল, ইন্ট্রোডাকশন, বডি, টার্মিনেটর, সেরকম এটারও 3টা পার্ট আছে। তোমার হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইসে, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, সাপোর্টিং প্যারাগ্রাফ অ্যান্ড কনক্লুডিং প্যারাগ্রাফ। ইট ডিলস উইথ দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ এ সিঙ্গল সাবজেক্ট। একটা নির্দিষ্ট একটা টপিককে আমাদেরকে অনেক অংশে আমাদেরকে ভাগ করতে হয়। যে মনে করো একটা নির্দিষ্ট টপিক, যে মোবাইল ফোন, তো মোবাইল ফোনকে এখন টেনে মোবাইলের ভালো দিক, খারাপ দিক, এসে হ্যান ত্যান, এগুলো সব কিছু আমাদেরকে লিখতে হয়। সো একটা সিঙ্গেল সাবজেক্ট, আবার বলছি, ডিলস উইথ দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ এ সিঙ্গেল সাবজেক্ট। একটা সিঙ্গেল সাবজেক্টের বিভিন্ন দিক নিয়ে আমরা ইসাতে কথা বলি। ইট ওফেন এক্সপ্রেসেস দ্য রাইটার্স পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড কনভেস পার্সোনাল রেসপন্স অ্যান্ড ইনসাইট। হ্যাঁ, কখনো কখনো রাইটারের পার্সোনাল এক্সপিরিয়েন্সও কিন্তু এখানে ইনক্লুড করা হয়ে থাকে। দিস টাইপ অফ ইসে আর নোন অ্যাজ সাবজেক্টিভ ইসে, অ্যান্ড ইসেস মে বি সাবজেক্টিভ in its content and approach. The central idea or point developed in an essay is called the thesis statement. আচ্ছা, তো আমরা প্যারাগ্রাফের সময় দেখেছি যে প্যারাগ্রাফের কন্ট্রোলিং যেটা ছিল সেটা হচ্ছে কি, টপিক সেন্টেন্স। আর এখানে যে সেন্ট্রাল আইডিয়ার উপর একটা পুরা
এসে যে লেখা হয় সেটাকে বলা হয় থিসিস স্টেটমেন্ট। এই থিসিস স্টেটমেন্ট এবং টপিক সেন্টেন্সের উপর পরে একটা ডিটেলস একটা প্রশ্ন আছে, ওইটাতে আমরা ডিটেলসে জেনে যাব যে টপিক এবং টপিক সেন্টেন্স এবং থিসিস স্টেটমেন্টের মধ্যে পার্থক্য কী। এজন্য এখানে আর কথা বললাম না। The thesis statement appears in the introductory paragraph and the last sentence of introduction is usually the thesis statement. এটা এখন আর বলছি না, পরের প্রশ্ন আমরা এটা পড়ব। এখানে একটা প্রশ্ন আছে যে আচ্ছা, এরপরের প্যারাগ্রাফ পড়ি, এরপরের প্রশ্নটা পড়ি আমরা। Distinguish between a descriptive and narrative essay. Descriptive এবং narrative essay এর মধ্যে আমরা এখন পার্থক্য খুঁজব। A descriptive essay and a narrative essay are two different forms of writing. Though both are interesting, their purposes are not the same. তাহলে এখন আমরা আসি। A descriptive essay describes a person, place, thing or situation in details. তো এখানে কি হবে, তুমি ডেসক্রিপটিভ ইস্যুতে তুমি ডেসক্রাইব করবা কি, কাকে কাকে ডেসক্রাইব করতে পারবা, তুমি কোন একটা পার্সনকে তুমি ডেসক্রাইব করলা, কোন একটা জায়গাকে ডেসক্রাইব করতে পারো, কোন একটা সিচুয়েশনকে তুমি ডেসক্রাইব করতে পারো, কোন একটা জিনিসকে তুমি ডেসক্রাইব করতে পারো। দ্য মেইন পারপাস অফ দিস এসে ইজ টু ক্রিয়েট এ ক্লিয়ার পিকচার ইন দ্য রিডার্স মাইন্ড। সো whenever you will write something descriptively or in a descriptive essay, what is the purpose? হ্যাঁ, এটা করার এই ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের ডেসক্রিপটিভ ইসের তোমার মেইন পারপাস কি? whenever you will write this kind of essay, one kind of picture will create inside the reader's mind. রিডারের মনে একটা কিন্তু পিকচার তৈরি হয়ে যাবে সেটা সম্বন্ধে। The writer uses simple but vivid language to describe how something looks, sounds, smells, taste and feel. এরকম একটা প্রশ্ন কিন্তু গতকাল আমরা পড়েছিলাম। So whenever after reading or when we will read this kind of essay, the writer will create a word picture or you can say pen picture in your mind. তোমার যখন তুমি পড়বা তখন তোমার মনের মধ্যে একটা পিকচার তৈরি হয়ে যাবা, তুমি বুঝতে পারবা, তুমি মনে মনে বুঝতে পারবা এই জিনিসটা কেমন দেখতে, কেমন সাউন্ড সে তার, ওটা স্মেল কেমন, টেস্ট কেমন, ফিল কেমন, এগুলো তুমি মনে মনে বুঝতে পারবা whenever you will read a descriptive essay. It gives details so that the reader can imagine the subject easily. For example, a writer may write a descriptive essay about a village. তুমি যদি একটা গ্রাম সম্বন্ধে যদি একটা এসে লেখো, তাহলে তুমি গ্রামের প্রত্যেকটা দিক সেখানে তুমি তুলে ধরবা না? তো কাজেই গ্রাম দেখতে কেমন, গ্রামের তুমি সকালবেলা কীরকম পাখিরা কিচিরমিচির করে, হ্যাঁ, গ্রামের যে মাটির একটা গন্ধ, শস্য ক্ষেতের যে একটা গন্ধ, এগুলো তুমি সব কিছু একটা ইসেতে ইনক্লুড করবা না? তো এগুলাই হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ ইসে। এ ভিলেজ, রিভার, রেইনি ডে অর ক্লোজ ফ্রেন্ড, সব কিছু আমরা বুঝতে পারবো। ইট মেইনলি ফোকাসেস অন ডিসক্রিপশন অ্যান্ড অবজারভেশন। ওকে, এরপর আসি ন্যারেটিভ ইসে কি জিনিস। অন দ্য আদার হ্যান্ড, ইট টেলস এ স্টোরি অর অ্যান ইভেন্ট. It may describe a real incident or an imaginary one. In narrative essay, তো এখানে তুমি একটা গল্প অথবা একটা ঘটনা সম্বন্ধে তুমি বলবা, এটা রিয়ালও হতে পারে, ইমাজিনেটিভও হতে পারে। In narrative essay, the writer presents events in order showing what happened first, what happened next and what happened at the end. And you see, in descriptive essay there is no order. তুমি কিভাবে গ্রামকে প্রেজেন্ট করবে এটা তোমার বিষয়, কিন্তু in a narrative one you have to write in a particular order. হ্যাঁ, তোমাকে একটা অর্ডার মেনটেন করে, একটা পর্যায় মেনটেন করে, একটা ধারাবাহিকতা মেনটেন করে তোমাকে এই ন্যারেটিভ ইসে তোমাকে লিখতে হবে, যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো। ইট ইউজুয়ালি ইনক্লুডস ক্যারেক্টার, অ্যাকশনস, টাইম অ্যান্ড প্লেস। ফর এক্সাম্পল, এ জার্নি বাই ট্রেন, মেমোরেবল ডে, স্কুল পিকনিক ক্যান বি রিটেন ইন ন্যারেটিভ ইসে। ওকে, সহজ। Therefore, a descriptive essay mainly gives details about something, while a narrative essay tells a story or an experience. তো ডেসক্রিপটিভ ইসেতে কি হয়, তুমি কোনো একটা বিষয় সম্বন্ধে ডিটেলস বলবা তুমি, আর
তোমার ন্যারেটিভ এসেতে কি হয়, তুমি তোমার কোনো একটা ঘটনা, কোনো একটা এক্সপিরিয়েন্স তুমি এখানে শেয়ার করবা। ওয়ান ফোকাসেস অন ডেসক্রিপশন অ্যান্ড দ্য আদার ফোকাসেস অন ইভেন্ট। তো আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। এরপর আসি কোশ্চেন নাম্বার 5, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড ইসে। একটা ভালো ইসের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত, কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। দেখো, এ গুড ইসে হ্যাজ সাম স্পেশাল কোয়ালিটিস দ্যাট মেক ইট ক্লিয়ার, মিনিংফুল অ্যান্ড প্লিজেন্ট to read. It should present the writer's ideas in proper way so that the reader can understand. Sorry, স্ক্রিন চলে গেছে। স্ক্রিন চলে গেছে। স্ক্রিন দেখা যায় না? দেখা যাচ্ছে তো। তো এখানে সো হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড এসে, দেখো ফার্স্ট অফ অল কি থাকতে হবে, প্রথমত কি থাকতে হবে, এ গুড এসে মাস্ট হ্যাভ এ ক্লিয়ার পারপাস। তুমি কি জন্য লেখছো একটা এসে, এটা তোমাকে কিন্তু জানতে হবে। তুমি যদি কোনো কিছু না জেনেই লিখতে লাগো, তখন তুমি হাবিজাবি জিনিসপত্র লিখবা। সো কাজেই ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ আর রাইটিং অ্যান এসে অ্যান্ড হোয়াট আর দ্য টপিক্স ইউ হ্যাভ টু রাইট ইন অ্যান এসে। ওকে, so a good essay must have a clear purpose. The writer should know why he is writing and what he wants to explain. So you have to have a good idea about what you are writing and what are the elements you will write in an essay. The main idea of the essay should be easy to understand. If the purpose is not clear, the reader may become confused. So একটা এসে কিন্তু, একটা এসে পড়তে গিয়ে তোমার যে রিডার, সে কিন্তু খুব একটা যে মাথা ঘামাবে তা কিন্তু নয়। হ্যাঁ, কাজেই ইউ হ্যাভ টু রাইট ইন সাচ এ ওয়ে দ্যাট ইয়োর রিডার উইল আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ইজিলি। অ্যান্ড ইফ ইউ আর নট ক্লিয়ার অ্যাবাউট ইয়োর পারপাস, তুমি কেন লিখতেছো অথবা তোমার লেখার মধ্যে তোমাকে কি কি ইনক্লুড করতে হবে, এগুলো সম্বন্ধে তোমার যদি ভালো ধারণা না থাকে, তাহলে কি হবে, তাহলে তোমার যেই রিডাররা যারা আছে তারা কনফিউজড হয়ে যাবে যে আমরা এটা কি পড়তেছি। মনে করো তোমাদেরকে এটা আমি পড়াতে আসছি, ঠিক আছে, তো এটা সম্বন্ধে যদি আমার নিজেরই তেমন ভালো ধারণা না থাকে, আমি তোমাদেরকে পড়াতে এসে নিজেই কনফিউজ হবো যে কী পড়াচ্ছি, আমি তো নিজেই জানি না এদেরকে কি পড়াবো। তো আমি একটা হাবিজাবি গোজামিল দিয়ে তোমাদেরকে পড়াই চলে যাবো, আলটিমেটলি তোমরা কনফিউজড হয়ে যাবে। সো হোয়েনেভার ইউ উইল রাইট এ ইসে অর রাইট এনিথিং, if you do not have a sufficient or fruitful amount of information inside you, তোমার নিজেরই যদি তথ্য না থাকে, তাহলে তুমি কি লিখবা? So your reader will become confused. ওকে, আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। সেকেন্ডলি, দ্বিতীয়ত কি, এ গুড ইসে শুড হ্যাভ এ প্রপার স্ট্রাকচার। ইউজুয়ালি অ্যান এসে হ্যাজ 3 মেইন পার্টস। তো একটা গুড ইসের প্রপারলি স্ট্রাকচার্ড হতে হবে। একটা ইসের যে সকল ক্যারেক্টারিস্টিক্স, যে সকল স্ট্রাকচার থাকা উচিত, যেমন যেমন স্ট্রাকচার থাকা উচিত, এগুলো কিন্তু থাকতে হবে। তো সাধারণত একটা ইসের কয়টা মেইন পার্ট থাকে? 3টা মেইন পার্ট থাকে। কি কি? ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। দ্য ইন্ট্রোডাকশন ইন্ট্রোডিউসেস দ্য টপিক অ্যান্ড গিভস এ জেনারেল আইডিয়া। ইন্ট্রোডাকশানে টপিক সম্বন্ধে আমাদেরকে একটা ধারণা দিবে এবং একটা জেনারেল একটা আইডিয়া দিবে যে আমি কি লিখতে যাচ্ছি সেটা সম্বন্ধে। দ্য বডি ডিসকাসেস দ্য টপিক ইন ডিটেলস উইথ এক্সাম্পলস অ্যান্ড এক্সপ্লেনেশন। দ্য কনক্লুশন এন্ডস দ্য এসে বাই সামারাইজিং দ্য মেইন টপিক। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যান ওয়েল মেইনটেইনড এসে। এটার মধ্যে কি থাকবে? ইন্ট্রোডাকশন থাকবে, বডি থাকবে এবং কনক্লুশন থাকবে। দেন another important quality is unity. তোমার ইয়ের মধ্যে, একটা গুড এসের মধ্যে ইউনিটি থাকবে। অল দ্য সেন্টেন্সেস অ্যান্ড প্যারাগ্রাফস শুড বি কানেক্টেড টু দ্য মেইন টপিক। এক কথায় তোমাকে হাবিজাবি লেখা যাবে না, তোমার যে মেইন টপিকের সাথে রিলেটেড কথা তোমাকে বলতে হবে। অ্যান্ড ইফ ইউ মেনটেইন দিস কাইন্ড অফ কোহেরেন্স,
then your writing can be considered as a good essay. The writer should not include irrelevant ideas. Every part of the essay should support the central theme. এবং তোমাকে irrelevant ideas মানে যেগুলো অপ্রয়োজনীয় কথাবার্তা তোমার বলা যাবে না, এবং তোমার প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা পার্ট যেন তোমার সেন্ট্রাল থিমকে সাপোর্ট করতে পারে। A good essay should have coherence. This means the idea should be arranged in natural and logical order. One point should lead smoothly to the next. It helps the reader follow the essay easily. এবং প্রত্যেকটাতে কোহেরেন্স থাকতে হবে, কোনটার পরে কোনটা আসতেছে, হ্যাঁ, প্রত্যেকটা সুন্দর একটা রিপ্রেজেন্টেশন থাকতে হবে এখানে, যাতে করে তোমার যে রিডার থাকবে সে যেন সহজেই এটা বুঝতে পারে যে এটা কেন লেখা হচ্ছে এবং এটার কারণ কি। Besides this, the language of a good essay should be simple, clear and correct. The writer should use easy words and correct grammar. Spelling and punctuation should also be accurate. তাহলে তোমাকে the language of your essay have to be a lucid one. খুব সুন্দর সহজ তোমার ভাষা হতে হবে, lucid. The writer should use easy words and correct grammar. খুব একটা আড়ম্বরপূর্ণ ল্যাঙ্গুয়েজ, অ্যারিস্টোক্রেটিক ল্যাঙ্গুয়েজ তুমি এসেতে ব্যবহার করতে পারবে না। এবং তোমাকে গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে, তোমার স্পেলিং ঠিক হতে হবে, তোমার পাঞ্চুয়েশন ঠিক হতে হবে, সব কিছু অ্যাকুরেট হতে হবে। ওকে, সো ফাইনালি এ গুড এসে শুড বি ইন্টারেস্টিং টু রিড। ইট শুড হোল্ড দ্য রিডার্স অ্যাটেনশন অ্যান্ড প্রোভাইড ইউজফুল ইনফরমেশন। হ্যাঁ, সো another important characteristics of a good essay that এটা পড়তে গেলে তোমার রিডাররা যেন ইন্টারেস্টিং ফিল করে যে হ্যাঁ আমি কোনো একটা ভালো জিনিস, কোনো ইন্টারেস্টিং জিনিস আমি পড়ছি। এবং while your reader will read this kind of essay, they should feel attention, তারা যেন অ্যাটেন্টেড থাকে তোমার লেখার প্রতি। হ্যাঁ, এবং তোমাকে এখানে ইউজফুল ইনফরমেশন তোমাকে দিতে হবে। সো এ গুড এসে is one that is clear in purpose, well organized, united, coherent and written in simple languages. এরপর আসো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ডিস্টিংগুইশ বিটুইন থিসিস স্টেটমেন্ট অ্যান্ড টপিক সেন্টেন্স। এটা খুব ভালোভাবে বোঝো, এই প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে হবে। A thesis statement and a topic sentence are both important parts of writing, but they are used in different ways. They help organize ideas and make writing clear. At first, let's have a clear idea about thesis statement and topic sentence. আমরা দুইটার মধ্যে পার্থক্য পরে দেখব, আগে আমরা একটু জেনে নেই যে থিসিস স্টেটমেন্ট কি জিনিস এবং টপিক সেন্টেন্স কি জিনিস। দেখো, প্রথমে আমরা দেখি যে সাপোজ দ্য ইসে টপিক, আমরা এখন একটা ইম্পর্টেন্স অফ রিডিং বুকস নিয়ে আমরা একটা ইসে লিখব। এখানে থিসিস স্টেটমেন্ট কি হবে, আমরা ধরে নিই এই এসেটার থিসিস স্টেটমেন্ট হলো এটা: রিডিং বুকস ইজ ইম্পর্ট্যান্ট বিকজ ইট ইনক্রিজেস নলেজ, ইমপ্রুভস ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যান্ড ডেভেলপস ইমাজিনেশন। তাহলে দিস ইজ এ থিসিস স্টেটমেন্ট। এই থিসিস স্টেটমেন্টের এখন কাজ কি দেখো, দিস ইজ দ্য থিসিস স্টেটমেন্ট বিকজ ইট গিভস দ্য মেইন আইডিয়া অফ দ্য হোল এসে। দ্য এন্টায়ার ইসে উইল ডিসকাস দিস 3 পয়েন্টস। তাহলে এই থিসিস স্টেটমেন্টের কাজ হলো এটা পুরাটা এসে তোমার যে টপিকের উপর লেখা হবে সেটা সম্পূর্ণ জিনিসটাই এই সেন্টেন্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এই পুরাটা এসে এই ইনফরমেশনগুলোর উপরেই লেখা হবে কি, ইনক্রিজেস নলেজ। তুমি যদি বই পড়ো তাহলে তোমার নলেজ ইনক্রিজ হবে, তোমার ল্যাঙ্গুয়েজের স্কিল বাড়বে, হ্যাঁ তোমার ল্যাঙ্গুয়েজের স্কিলগুলো ইমপ্রুভ হবে, অ্যান্ড তোমার ইমাজিনেশন তোমার ইনক্রিজ হবে, ডেভেলপ হবে। তো এটার উপরেই পুরাটা তোমার কি বলে ইসেটা তোমার লেখা হবে। তো আমরা কাজে কি বুঝতে পারলাম, থিসিস স্টেটমেন্টে পুরাটা এসে কি নিয়ে লেখা হবে তার একটা শর্ট একটা ইনফরমেশন দিয়ে দিল। নাও ইচ বডি প্যারাগ্রাফ উইল হ্যাভ ইটস অন টপিক সেন্টেন্স। তো এখন আমরা জানি যে একটা এসে যখন লেখা হয় তখন এসের মধ্যে কিন্তু মাল্টিপল প্যারা থাকে, মাল্টিপল প্যারাগ্রাফ থাকে। ধরে নেই যে ইন্ট্রোডাকশন একটা প্যারা, তারপর বডির মধ্যে 2, 3, 4, 5টা প্যারা থাকতে পারে, আবার শেষে গিয়ে
আর একটা কনক্লিউশনে একটা প্যারা থাকতে পারে। এখন এই প্রত্যেকটা প্যারার মধ্যে কিন্তু একটা করে টপিক সেন্টেন্স থাকবে। তো এখন আমরা প্রথম যেই প্যারাটা তৈরি করব, সেই প্রথম প্যারাটা দেখো, রিডিং বুকস ইনক্রিজেস আওয়ার নলেজ অ্যাবাউট ডিফারেন্ট সাবজেক্টস। তো কাজেই এই যে আমরা যখন এখানে বললাম যে থিসিস স্টেটমেন্টের এখন প্রত্যেকটা টপিকের উপর একটা করে নতুন প্যারা তৈরি হবে। যে প্রথমে আমরা কি বলছি, ইনক্রিজ নলেজ, নলেজ বাড়ানো। তাহলে প্রথম প্যারাতে আমরা নলেজ বাড়ানো নিয়ে কথা বলবো। রিডিং বুকস ইনক্রিজেস আওয়ার নলেজ অ্যাবাউট ডিফারেন্ট সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের প্রথম প্যারার টপিক সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটা হচ্ছে এটা। দেন দ্য প্যারাগ্রাফ উইল এক্সপ্লেন হাউ বুকস টিচ আস হিস্ট্রি, সায়েন্স, কালচার অ্যান্ড আদার থিংস। এটা হচ্ছে প্রথম প্যারার বিষয়বস্তু আর কি। এরপরে দ্বিতীয় কি, প্যারাগ্রাফ সেকেন্ড টপিক সেন্টেন্স কি, রিডিং বুকস হেল্প ইমপ্রুভ আওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভোকাবুলারি। তাহলে এটা আসলো এটার উপর, ইমপ্রুভ ল্যাঙ্গুয়েজ স্কিল, এর উপর এই প্যারাটা লেখা হলো। দেন দ্য প্যারাগ্রাফ উইল ডিসকাস হাউ রিডিং হেল্পস লার্নিং নিউ ওয়ার্ডস অ্যান্ড রাইটিং বেটার। writing better. And 3, paragraph 3 topic sentence, reading books develops imagination and creative thinking. 3 number topic, যে develops imagination, এটার এখন টপিক সেন্টেন্স কি হতে পারে, রিডিং বুকস ডেভেলপ ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং, দেন দ্য প্যারাগ্রাফ উইল এক্সপ্লেন হাউ স্টোরিজ অ্যান্ড আইডিয়াস মেক আওয়ার ইমাজিনেশন স্ট্রঙ্গার। তো প্রথমে থিসিস স্টেটমেন্টে কি হবে, যে পুরাটা এসে যে লেখা হবে সেটা সম্বন্ধে একটা পার্টিকুলার আইডিয়া দিয়ে দিবে থিসিস স্টেটমেন্টে, এবং থিসিস স্টেটমেন্টের উপরে প্রত্যেকটা প্যারা লেখা হবে, এবং প্রত্যেকটা প্যারার একটা সেপারেট টপিক সেন্টেন্স থাকবে। সো দিস ইজ পার্টিকুলারলি ক্যান বি দ্য ডিফারেন্স বিটুইন থিসিস স্টেটমেন্ট অ্যান্ড টপিক সেন্টেন্স। ঠিক আছে, দিস স্টেটমেন্টস গিভ দ্য সেন্ট্রাল The thesis statement gives the central idea of the whole essay, while each topic sentence explain one of the part of the main idea. হ্যাঁ, তো থিসিস স্টেটমেন্টে কি করবে, পুরাটা এসের একটা সেন্ট্রাল আইডিয়া দিয়ে দিবে তোমাকে, এবং টপিক সেন্টেন্সে ওই যে পার্টিকুলার একটা সিঙ্গেল যে আইডিয়া আছে ওই আইডিয়া সম্বন্ধে তোমার কথা বলবে। সো ইফ দ্য essay is full picture, the thesis statement is the whole picture's idea, and the topic sentences are the similar parts of the complete essay. ঠিক আছে, তো আরো যদি সহজ করে তোমাকে আমি বলি, সেটা হচ্ছে যদি আমরা থিসিস স্টেটমেন্ট হচ্ছে হলো একটা গাছ, পুরাটা একটা গাছ হচ্ছে থিসিস স্টেটমেন্ট, এবং টপিক সেন্টেন্স কি, ওই গাছের এক একটা ডাল হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। তো আশা করি এটা আমরা বুঝতে পারছি। এরপর আসি আমরা এখন মেইন প্রশ্নের কাছে চলে আসি। The thesis statement is the main idea of the whole essay. It usually appears in the introduction, often at the end of the first paragraph. তো সাধারণত থিসিস স্টেটমেন্ট প্রথম ইন্ট্রোডাকশানে থাকবে, এবং সাধারণত একবারে ফার্স্ট প্যারার যে লাস্ট যেই সেন্টেন্সটা, ওই লাস্ট সেন্টেন্সটা হবে আমাদের থিসিস স্টেটমেন্ট। It tells the reader what the essay is about and what the writer wants to explain or prove. তাহলে এটা বোঝাবে যে ইসেটা তোমার কি নিয়ে লেখা হয়েছে, ইসেটা কি ব্যাপারে, এবং তুমি কি বলতে চাচ্ছ, তুমি একটা ইসের মধ্যে কোন কোন টপিকে তুমি কথা বলবা, এগুলা থিসিস স্টেটমেন্টের মধ্যে উঠে আসবে। The thesis statement gives the central point of the entire essay. All the paragraphs of the essay are related to the main idea. It acts like a guide for the whole writing. এক কথায় একটা এসে যে লেখা হবে তার একটা কি বলে, একটা পুরো একটা স্ট্রাকচার ফরম্যাট করে দিবে আমাদের হলো থিসিস স্টেটমেন্ট, যেখানে কোন কোন টপিকের উপর কথা বলা হবে। এখন আসি টপিক সেন্টেন্স কি জিনিস। অন দ্য আদার হ্যান্ড, দ্য মেইন সেন্টেন্স অফ এ সিঙ্গেল প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের যে মেইন সেন্টেন্সটা সেটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। ইউজুয়ালি কামস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্যারাগ্রাফ। ইট টেলস দ্য রিডার হোয়াট দ্য পার্টিকুলার প্যারাগ্রাফ উইল ডিসকাস। এবং এই টপিক সেন্টেন্স কি করবে, টপিক সেন্টেন্স তো একটা প্যারার অংশ নাকি একটা প্যারাগ্রাফের অংশ, ওই প্যারাগ্রাফটা কি নিয়ে লেখা হবে সেটা আমাদের টপিক সেন্টেন্সটা বলবে।
এবং থিসিস স্টেটমেন্ট কি করবে, যে ইন্টায়ার যে ইসেটা কির উপর লেখা হবে সেটা বলবে আমাদের থিসিস স্টেটমেন্ট। আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। The other sentences in the paragraph support and explain the topic sentence with details and examples. And the other sentences which are in the paragraph, they supports the topic sentence. যেরকম যে থিসিস স্টেটমেন্টকে বাকি প্যারাগুলা, বাকি টপিক সেন্টেন্সগুলো যে সাপোর্ট করে, সেরকম একটা টপিক সেন্টেন্সকে ওই প্যারাগ্রাফের ইনক্লুডিং দ্যাট প্যারাগ্রাফ, দ্যাট পার্টিকুলার প্যারাগ্রাফ, যে অন্যান্য যেই সেন্টেন্সগুলো থাকবে সেটা টপিক সেন্টেন্সকে সাপোর্ট করবে। The main difference is that a thesis statement controls the whole essay while a topic sentence controls only one para. হ্যাঁ, যেটা তোমাদেরকে বললাম যে থিসিস স্টেটমেন্ট ইনফরমেশন দিবে কিসের, যে ইসেটা কমপ্লিটলি কার উপর লেখা, এবং টপিক সেন্টেন্স ইনফরমেশন দিবে যে আমার যে পার্টিকুলার যে প্যারাটা আছে, যেটার মধ্যে টপিক সেন্টেন্সটা আছে, ওই প্যারাতে কি লেখা হয়েছে। There is usually one thesis statement in an essay, but there can be multiple topic sentences because an essay contains many paragraphs. একটা এসের মধ্যে কিন্তু মনে রাখবা যে একটা এসের মধ্যে একটাই থিসিস স্টেটমেন্ট থাকবে, কিন্তু যেহেতু একটা এসের মধ্যে মাল্টিপল প্যারা থাকে, সো মাল্টিপল টপিক সেন্টেন্স ক্যান বি ইনক্লুডেড ইন an essay. So the thesis statement is broader and gives the main idea of whole essay, whereas the topic sentence is smaller and explains main idea of one paragraph only. আশা করছি বুঝতে পারছো। এরপর আমরা আসি যে হাউ ক্যান এ প্যারাগ্রাফ বি এক্সটেন্ডেড ইনটু এসে। একটা প্যারাগ্রাফকে তুমি কিভাবে ইসে করতে পারো। দেখো, a paragraph can be extended into an essay by developing its main idea, কয়টা বাজে 12 মিনিট আছে, শেষ করে ফেলবো। A paragraph can be extended into an essay by developing its main idea in a larger and more detailed form. একটা প্যারাগ্রাফকে তুমি কিভাবে ইসে করতে পারো, এই যে মেইন আইডিয়াগুলোকে আরো বিশদভাবে তুমি যদি এক্সপ্লেইন করো, আরো বিশদভাবে তুমি যদি ডিটেইলসভাবে যদি তুমি তুলে ধরতে পারো, তাহলে সেটা ইসেতে ট্রান্সফর্ম হয়ে যাবে। A paragraph usually talks about one idea in a short way, but an essay explains the same idea fully through several paragraphs. একটা প্যারাগ্রাফে কি হয়, যে একটা প্যারাগ্রাফ ছোট হয় এবং এই ছোটতে খুব সংকুচিত একটা ক্ষেত্রে, সংকুচিত ফর্মে একটা টপিক সম্বন্ধে কথা বলা হয়, এবং অন্য জায়গাতে কি হয়, একটা এসেতে ওই পার্টিকুলার টপিকেরই ভিন্ন 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 অ্যাসপেক্টগুলোকে, হ্যাঁ, যে অ্যাসপেক্টগুলো আছে এগুলোকে নিয়ে তুমি কথা বলো। যেমন মনে করো যে ট্রি প্ল্যান্টেশন, তোমাকে ট্রি প্ল্যান্টেশন নিয়ে তোমাকে যদি প্যারাগ্রাফ লিখতে বলা হয়, তুমি গিয়ে দেখো 10টা 15টা 20টা 25টা সেন্টেন্সের মধ্যে তুমি শেষ করে ফেলবা। কিন্তু তোমাকে এখন যদি বলা হয় যে তোমাকে ট্রি প্ল্যান্টেশন নিয়ে একটা হলো এসে তোমাকে লিখতে হবে, তখন তুমি কি করবা, তখন তুমি করবা কি, ওইটার কিন্তু যে বিভিন্ন দিক আছে, যেরকম ট্রি প্ল্যান্টেশন, তুমি গাছের গুরুত্ব প্রথমে লিখবা, তারপর গাছ তোমাকে কি দেয়, অক্সিজেন দেয়, এটা নিয়ে তুমি একটা প্যারা তৈরি করবা। গাছ থেকে তুমি কি পাও, তুমি গাছ থেকে কাঠ পাও, গাছ থেকে তুমি ফার্নিচার তৈরি করতে পারো, এটা তুমি লিখতে পারো। গাছ কিভাবে ধ্বংস হলো, এটা নিয়ে তুমি একটা প্যারা তৈরি করতে পারো। কাজেই একটা প্যারাগ্রাফে যেই জিনিসগুলা তুমি সংকুচিতভাবে, তুমি ছোট আকারে তুমি ডেসক্রাইব করেছো, একটা এসেতে তুমি কি করবা, সেটাকে আরো ব্রডলি, আরো বিশদভাবে তুমি ডেসক্রাইব করবা। সো দিস ইজ হাউ এ প্যারাগ্রাফ ক্যান বি এক্সটেন্ডেড ইন এসে। ওকে, দেখো, ফার্স্ট দ্য রাইটার চুজেস the main idea of the paragraph. The main idea becomes the subject of the essay. হ্যাঁ, প্যারাগ্রাফের মেইন আইডিয়া এখন এসের মেইন আইডিয়া হয়ে যাবে। Then the writer writes a introduction. In the introduction, the topic is introduced and the main point is presented clearly. এখন তোমাকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে এবং এই ইন্ট্রোডাকশনে তোমাকে একটা থিসিস স্টেটমেন্ট লিখতে হবে। ওই থিসিস স্টেটমেন্টের মধ্যে এখন তুমি ইনক্লুড করবা যে হ্যাঁ, এই যে আমি ট্রি প্ল্যান্টেশন যে লিখতেছি, এই ট্রি প্ল্যান্টেশনের মধ্যে আমি কোন কোন জিনিসগুলো আমি লিখবো, অথবা কোন কোন জিনিস ট্রি প্ল্যান্টেশনের ক্ষেত্রে ভ্যালিড হবে, এগুলাকে তোমাকে এখন ইনক্লুড করতে হবে। আফটার দ্যাট, এরপরে কি করবা তুমি,
After that, the writer expands the idea into several body paragraphs. Each paragraph discusses one part in the topic. The writer adds more details, explanation, examples, fact and reasons. যেটা কিছুক্ষণ আগে বললাম যে কি তুমি হচ্ছে ট্রি প্ল্যান্টেশন করবা, এখন ট্রি প্ল্যান্টেশন সম্বন্ধে প্রথমে তুমি একটা ইন্ট্রোডাকশন দিলা, তুমি একটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট তুমি দিলা, তারপর তুমি কি করবা যে ট্রি প্ল্যান্টেশনের মধ্যে বনভূমি ধ্বংস কিভাবে হলো, একটা গাছ তোমাকে কি দেয়, গাছ থেকে তুমি কি পাও, গাছের কারণে কিভাবে তুমি বেনিফিটেড হচ্ছ, হ্যাঁ, তারপরে যদি বনভূমি ধ্বংস হয়ে যায় মানুষ সমাজে কি কি তার প্রভাব পড়বে, এগুলা নিয়ে তোমাকে লিখতে হবে। সো দিস উইল বি ইনক্লুডেড ইন বডি প্যারাগ্রাফ। হ্যাঁ, বডিতে যে প্যারাগ্রাফগুলো ইনক্লুড করতে হবে প্রত্যেকটা টপিকের উপর, ইন্ডিভিজুয়াল টপিকের উপর তুমি সেপারেট প্যারা তুমি তৈরি করলা। ফাইনালি সারলাম নাকি, this makes the discussion clearer and more complete. Each body paragraph should have its own topic sentences and supporting sentences. Okay, মনে হয় বুঝতে পেরেছি আমরা। Finally, the writer writes a conclusion. এখন তোমাকে একটা কনক্লুশন লিখতে হবে। In the conclusion, the writer sums up the discussion and gives a final thought about the topic. একটা তুমি সব কিছু জড়ায় নিয়ে এসে একটা সুন্দর একটা কনক্লুশন তুমি ওখানে তৈরি করবা। In this way, a simple paragraph can be turned into an essay by adding an introduction, several body paragraph and a conclusion. By expanding these ideas with more explanation and examples, a short paragraph becomes a complete essay. তো কাজেই একটা সিম্পল একটা প্যারাগ্রাফের প্রত্যেকটা টপিকের উপর যখন আমরা প্রপার এমফাসাইজ করব, প্রপারলি, এই গতদিন ক্লাসে বলছিলাম, বলো দেখি এমফাসাইজ শব্দের অর্থ কি, কাকে জানি বলছিলাম গতদিন? জোর দেওয়া। জোর দেওয়া। জোর দেওয়া, আরেকটা বাংলা বলছিলাম, জোর দেওয়া ছাড়া। এই ভুলে গেছো, এই শয়তানেরা ভুলে গেছো কেন? গতদিন বললাম না জোর দেওয়া বাদে আরেকটা বাংলা বলছিলাম, গুরুত্ব দেওয়া, হ্যাঁ, গুরুত্বারোপ করা। আচ্ছা, যাই হোক, শয়তানেরা সব ভুলে যায়। এরপরে দেখো, ডিফারেন্সিয়েট বিটুইন এ লিড সেন্টেন্স অ্যান্ড এ টপিক সেন্টেন্স। দেখো, এ লিড সেন্টেন্স and the topic sentence are both important in writing, but they are not the same. They are used in different parts for different purpose. দেখি lead sentence কি জিনিস? A lead sentence is the first sentence of an essay or piece of writing. কোন একটা লেখা, কোন একটা প্যারাগ্রাফ, কোন একটা এসের প্রথম সেন্টেন্সটাকে বলা হয় lead sentence. Its main job is to attract the reader's attention and create interest. তো এটার প্রথম একটা লেখার যে প্রথম যে সেন্টেন্স, এটার কাজ কি? প্রথম সেন্টেন্সের কাজ হচ্ছে ওই প্রথম সেন্টেন্সটা দিয়ে যেন তোমার যে রিডার যারা আছে তারা যেন তোমার লেখাটার প্রতি যেন আকৃষ্ট হয়, তোমার লেখাটা যেন তারা পছন্দ করে, এটা হলো লিড সেন্টেন্সের কাজ। ঠিক আছে, ইন্টারেস্ট যেন তৈরি হয়। ইট মে স্টার্ট with a interesting idea, a question, a fact or a general statement. The lead sentence doesn't explain the main point in detail. Instead, it simply makes the reader want to continue reading. তো এটা কি করবে, তোমার যে মেইন পয়েন্ট, লিড সেন্টেন্সের কাজ কিন্তু মেইন পয়েন্টকে এক্সপ্লেইন করা নয়। এর কাজ কি, যে তোমার যে রিডার যারা আছে সে রিডার যেন ওই সেন্টেন্সটা পড়ে যেন তোমার বাকি লেখাটার প্রতি যেন সে আকৃষ্ট হয়, এটাই হচ্ছে লিড সেন্টেন্সের কাজ। ইট ওয়ার্কস লাইক এ ইন্ট্রোডাকশন টু দ্য হোল এসে, একটা লেখার, একটা এসের ইন্ট্রোডাকশন। অপরপক্ষে টপিক সেন্টেন্সের কাজ কি? টপিক সেন্টেন্স অন দ্য আদার হ্যান্ড ইজ দ্য মেইন সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ কি সম্বন্ধে লেখা হচ্ছে সেই জিনিসটাই, সেই কন্ট্রোলিং আইডিয়াটাই হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স আমরা পড়েছি, এটা ডিসক্রাইব করছি না। ইট টেলস দ্য রিডার দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্সেস ইন এ প্যারাগ্রাফ এক্সপ্লেইন অ্যান্ড সাপোর্ট this idea with details, examples and explanation. As easy as that. A topic sentence is usually clear and direct. Okay,
So the main difference is that the lead sentence introduces the whole essay in an interesting way, while a topic sentence introduces the main idea in a single paragraph. So what is the main difference? The main difference is that a leading sentence or lead sentence introduces the particular writing. যে লেখাটা তুমি পড়ছো, যে ইসে তুমি পড়ছো, ওই লেখাটাকে তোমার কাছে কি করে, তোমার সাথে পরিচয় করায় দেয়। এবং কোন একটা জিনিস যখন তোমার সাথে পরিচয় হতে চাচ্ছে, হ্যাঁ, পরিচিতি যখন তুমি হচ্ছে প্রথমবারের জন্য, অবশ্যই সেটাকে খুব ইন্টারেস্টিং এবং খুব কি বলে খুব জাঁকজমকপূর্ণ একটা পরিচিতি হতে হবে। সো দিস ইজ দ্য ডিউটি অফ এ লিড সেন্টেন্স ইজ টু মেক ইউ ইন্টারেস্টেড ফর দ্যাট পার্টিকুলার রাইটিং। ওকে, এবং আমরা টপিক সেন্টেন্স তো বুঝতে পারছি যে একটা সিঙ্গেল প্যারাগ্রাফ কিসের উপর লেখা হচ্ছে সেটা সম্বন্ধে তোমাকে ধারণা দিবে। An essay usually has one lead sentence, but it has many topic sentences because it has many paragraphs. তো একটা এসের মধ্যে একটাই মাত্র পার্টিকুলার লিড সেন্টেন্স থাকবে, কিন্তু যেহেতু একটা এসের মধ্যে মাল্টিপল প্যারা থাকতে পারে, কাজেই সেটার মধ্যে মাল্টিপল টপিক সেন্টেন্সও থাকবে। সো এ লিড সেন্টেন্স অ্যাট্রাক্টস অ্যাটেনশন অ্যাট দ্য বিগিনিং অফ অ্যান এসে, while a topic sentence explains the main idea of a paragraph. আমাদের হাতে একদমই সময় নাই। আশা করছি আমরা আজকের পড়াটা সবাই বুঝতে পেরেছি। যারা বুঝতে পারোনি, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আচ্ছা একটু সময় আমাদের হাতে আছে, বলো দেখি কারো কোনো প্রশ্ন আছে কি? ডু এনি অফ ইউ হ্যাভ এনি কোশ্চেন? আচ্ছা, যেহেতু কেউ কোনো প্রশ্ন করছো না, আমি ধরে নিচ্ছি তোমাদের কারো কোনো সমস্যা নাই। তাহলে সামনের দিন এই এসের উপর যে 8টা আমরা প্রশ্ন পড়লাম শর্ট কোশ্চেন, এই 8টা আমাদের হোমওয়ার্ক থাকবে। এবং যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তোমাদের পেইড গ্রুপে এই ভিডিওটা 11টার মধ্যে পোস্ট হয়ে যাবে, ওইখানে কমেন্টে তোমরা প্রশ্ন করতে পারো, আমি সলভ করে দেবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং। আবার সামনের দিন তোমাদের সবার সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।